পেরিফেরাল ভাস্কুলার ডিজিজটা মেইনলি একটা ম্যাক্রোভাস্কুলার হিসেবে ধরি এবং সেকেন্ড মেকানিজমটা হচ্ছে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথির পেশেন্টগুলোর প্রেজেন্টেশনটা খুবই সিম্পল, এটা আমরা সবাই ইজিলি জানি। এটা হচ্ছে আমাদের লস অফ সেন্সেশন। কমপ্লিকেশনগুলো আমরা মনে রাখতেছি হচ্ছে সি দিয়ে। লো রিস্ক বলবো হচ্ছে আমরা যেসব পেশেন্টের শুধু ক্যালাস ফর্মেশন হয়েছে। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে ডায়াবেটিক ফুড ডিজিজ। ডায়াবেটিক ফুড ডিজিজ পরীক্ষার জন্য যেমন খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু আমাদের ওয়ার্ডের প্র্যাকটিসে রেগুলার প্র্যাকটিসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা খুব কমনলি ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিক ফুড ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে থাকি। আজকের টপিকটা হচ্ছে ডায়াবেটিক ফুড ডিজিজ। আমাদের আজকের টপিকটা হলো ডায়াবেটিক ফুড ডিজিজ। আচ্ছা, ডায়াবেটিক ফুড ডিজিজের দুইটা মেইন প্যাথোফিজিওলজিক মেকানিজম আছে, যেভাবে ডিজিজের প্যাথোফিজিওলজি হয়, যেভাবে ডিজিজটা প্রেসিপিটেট করে। প্রথম মেকানিজমটা হচ্ছে আমাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজটা একটা ম্যাক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার দুটোর কম্বিনেশনে থাকে, কিন্তু মোস্টলি মেজরিটি হচ্ছে এটা একটা ম্যাক্রোভাস্কুলার। প্রাইমারিলি এটা একটা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন হিসেবে ধরি আমরা। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজটা মেইনলি একটা ম্যাক্রোভাস্কুলার হিসেবে ধরি এবং সেকেন্ড মেকানিজমটা হচ্ছে নিউরোপ্যাথি। এটা হচ্ছে প্রাইমারিলি একটা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। তাহলে নিউরোপ্যাথির পেশেন্টের প্রেজেন্টেশনটা কেমন হবে? এটার মেকানিজমটা হচ্ছে লস অফ প্রোটেক্টিভ সেন্সেশনস। তাহলে এটা যেটা হচ্ছে, পেশেন্টের যেহেতু প্রোটেক্টিভ সেন্সেশনগুলো লস হচ্ছে, পেশেন্ট যখন রিপিটেড ইনজুরি হচ্ছে বা কোনো ট্রমা হচ্ছে, পেশেন্ট এটা বুঝতে পারছে না। বুঝতে না পেরে তার রিপিটেড ট্রমাগুলো হতেই আসে এবং ইভেন্চুয়ালি ডায়াবেটিক ফুড ডিজিজের একটা ইম্পর্টেন্ট প্রেসিপিটেটিং ফ্যাক্টর এটা। তাহলে আমাদের যে প্যাথোফিজিওলজিক মেকানিজম যেগুলো পড়লাম, সেগুলোর প্রেজেন্টেশন কিভাবে আসতে পারে, পেশেন্টগুলো আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করবে? প্রথমে আসছে হচ্ছে আমরা আমাদের নিউরোপ্যাথি নিয়ে। নিউরোপ্যাথির পেশেন্টগুলোর প্রেজেন্টেশনটা খুবই সিম্পল, এটা আমরা সবাই ইজিলি জানি। এটা হচ্ছে আমাদের লস অফ সেন্সেশন। লস অফ সেন্সেশন। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের পেশেন্টগুলো কিভাবে আসবে? পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের পেশেন্টগুলো যখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, তখন আমরা প্রথমে পাবো অ্যাবসেন্ট পেরিফেরাল পালসেস, অ্যাবসেন্ট পেরিফেরাল পালসেস। তারপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এবিপিআই। এবিপিআই জিনিসটা কি? এবিপিআই হচ্ছে অ্যাঙ্কেল ব্রেকিয়াল প্রেশার ইন্ডেক্স। তাহলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের পেশেন্টের যখন আমরা অ্যাঙ্কেল ব্রেকিয়াল প্রেশার ইন্ডেক্সটা ক্যালকুলেট করবো, সেটা কমে যাবে। তারপর নেক্সট পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে কোন জিনিসটা পাবো এটা আমরা সবাই জানি। নেক্সট আমরা পাবো হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। ইন্টারমিটেন্ট ক্লডিকেশন এটা কি জিনিস? পেশেন্ট যখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে, তার হচ্ছে লেগ পেইন শুরু হবে, তাকে রেস্ট নিতে হবে, রেস্ট নেওয়ার পরে তার পেইনটা চলে যাবে। দ্যাট ইজ ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। তাহলে আমাদের প্রেজেন্টেশন কি হলো? প্যাথোফিজিওলজিক মেকানিজম ফ্যাক্টরগুলোর লস অফ সেন্সেশন নিয়ে আসতে পারে। আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে পেশেন্টের অ্যাবসেন্ট পালসেস পাবো, অ্যাঙ্কেল ব্রেকিয়াল প্রেশার ইন্ডেক্সটা কমে যাবে এবং ইন্টারমিটেন্ট ক্লডিকেশন হবে। এই পেশেন্টগুলো তাদের কি কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারেন? কমপ্লিকেশনগুলো আমরা মনে রাখতেছি হচ্ছে সি দিয়ে। সিতে আমাদের কি আসতেছে? পেশেন্টগুলোর ক্যালাস ফর্মেশন হতে পারে, ঠিক আছে? পেশেন্টগুলোর আলসারেশন হতে পারে, এই আলসারেশনটা ইভেন্চুয়ালি দিস মে প্রেসিপিটেট ইনটু গ্যাংগ্রিন, ঠিক আছে? পেশেন্টের আলসারেশন থাকতে পারে, ক্যালাস ফর্মেশন হতে পারে। তারপর নেক্সট সিতে আমাদের আসে পেশেন্টের শার্কটস আর্থ্রোপ্যাথি হতে পারে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের পেশেন্টের কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এরপরে ডায়াবেটিক ফুড ডিজিজের একটা পেশেন্টকে আমাদের রিস্ক স্ট্র্যাটিফিকেশন করতে হবে। তাহলে রিস্ক স্ট্র্যাটিফিকেশন আমরা কিভাবে করি? আচ্ছা, তাহলে আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশনটা কিভাবে করব? রিস্ক স্ট্র্যাটিফিকেশন আমরা 3 ভাগে ভাগ করে পেশেন্টকে: লো রিস্ক, মডারেট রিস্ক এবং সিভিয়ার হাই রিস্ক।
লো রিস্ক আমরা কাদেরকে বলছি? লো রিস্ক বলবো হচ্ছে আমরা যেসব পেশেন্টের শুধু ক্যালাস ফর্মেশন হয়েছে, তাদেরকে বলছি আমরা লো রিস্ক পেশেন্ট। মডারেট রিস্ক কাদেরকে বলবো? মডারেট রিস্ক আমরা মনে রাখি হচ্ছে DIN। DIN আমাদের কি কি আসছে? ডিফর্মিটি, ইসকেমিয়া এবং নিউরোপ্যাথি। তাহলে লো রিস্ক ছিল আমাদের ক্যালাস ফর্মেশন, মডারেট রিস্কের পেশেন্ট আমরা DIN মনে রাখছি, ডিফর্মিটি, ইসকেমিয়া অ্যান্ড নিউরোপ্যাথি। সিভিয়ার আমরা ক্যাটাগরাইজ করছি হচ্ছে AUR। সিভিয়ার ক্লাসিফিকেশন আমরা করছি হচ্ছে অ্যাম্পিউটেশন, আলসারেশন এবং পেশেন্ট যদি রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি থাকে। তাহলে এগুলো হচ্ছে আমাদের রিস্ক স্ট্র্যাটিফিকেশন, লো রিস্ক, মডারেট রিস্ক এবং সিভিয়ার এবং হাই রিস্ক। এই রিস্ক স্ট্র্যাটিফিকেশন করার কারণটা কি? এই পেশেন্টগুলোর রিস্ক স্ট্র্যাটিফিকেশনটা আমরা করব হচ্ছে তাদের কোন কোন পেশেন্টগুলো আমাদের রেগুলার ফলো আপে রাখতে হবে সেটার জন্য। তাহলে যাদের লো রিস্ক তাদেরকে আমার রেগুলার ফলো আপে রাখার দরকার নেই, বা যেসব পেশেন্ট আমাদের মডারেট টু হাই রিস্ক পেশেন্টের ক্যাটাগরিতে পড়ছে তাদেরকে আমাদের রেগুলার ডায়াবেটিক ফুড ক্লিনিকে ফলো আপে রাখতে হবে। রেগুলার ফলো আপ কোথায় ফলো আপটা করবে? অ্যাট ডায়াবেটিক ফুড ক্লিনিক্স। তাহলে আমরা রিভিউ করি, তাহলে আমরা কি পড়লাম? তাহলে আমাদের টপিকটা ছিল ডায়াবেটিক ফুড ডিজিজ, যেটা আমরা কমনলি ওয়ার্ডে এনকাউন্টার করি। তো ডায়াবেটিক ফুড ডিজিজের প্রেসিপিটেড হওয়ার দুইটা মেইন প্যাথোফিজিওলজিক মেকানিজম আছে। একটা হচ্ছে আমাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, সেটা হচ্ছে মেইনলি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এবং আমাদের আছে নিউরোপ্যাথি উইচ ইজ মেইনলি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এবং নিউরোপ্যাথির যে মেকানিজমটা সেটা হচ্ছে লস অফ সেন্সেশন, লস অফ প্রোটেক্টিভ সেন্সেশন, অর্থাৎ পেশেন্ট যখন কোনো ইনজুরি হচ্ছে, কোনো রিপিটেড ট্রমা হচ্ছে, পেশেন্ট সেটা বুঝতে পারছে না, সেই জন্যই তার ফুড ডিজিজটা প্রেসিপিটেট করছে। এরপরে হচ্ছে আমাদের এই যে মেকানিজমগুলো ছিল, এই যে প্রবলেমগুলো ছিল নিউরোপ্যাথি, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এগুলোর প্রেজেন্টেশনটা কি হবে? এগুলোর প্রেজেন্টেশনটা ছিল হচ্ছে আমাদের, এরপর আমরা দেখেছিলাম এই যে আমাদের মেকানিজম অফ প্রেসিপিটেটিং দ্য ডিজিজ, নিউরোপ্যাথি এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এগুলোর পেশেন্টগুলো আমাদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কি হবে? আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা কি ফাইন্ডিং পাবো? তো নিউরোপ্যাথিক পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা পাবো হচ্ছে লস অফ সেন্সেশন, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের পেশেন্টের আমরা যখন এক্সামিনেশন করবো আমরা পেরিফেরাল পালসেস অ্যাবসেন্ট পাবো। এরপরে ABPI, অ্যাঙ্কেল ব্রেকিয়াল প্রেশার ইন্ডেক্স, এটা হচ্ছে কমে যাবে এবং পেশেন্টের ইন্টারমিটেন্ট ক্লডিকেশন থাকবে। ইন্টারমিটেন্ট ক্লডিকেশনটা কি জিনিস? পেশেন্ট কিছু দূর হাঁটার পরে তার পেইন ডেভেলপ করবে, হি হ্যাজ টু রেস্ট, এবং রেস্ট করার পরে তার পেইনটা আবার সাবসাইড করবে। তারপর আমরা দেখেছিলাম ডায়াবেটিক ফুড ডিজিজের কমপ্লিকেশনগুলো আমরা মনে রেখেছিলাম সি দিয়ে হচ্ছে আমাদের ক্যালাস ফর্মেশন আছে, আলসারেশন হতে পারে, এবং আলসারেশন থেকে ইভেনচুয়ালি পেশেন্টের গ্যাংগ্রিন ডেভেলপ করতে পারে এবং পেশেন্টের শার্কট আর্থ্রোপ্যাথি ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে আমাদের কমপ্লিকেশন। অ্যান্ড দেন ফাইনালি আমরা হচ্ছে পেশেন্টগুলোকে রিস্ক স্ট্র্যাটিফিকেশন করেছিলাম। ডায়াবেটিক ফুড ডিজিজের পেশেন্টগুলোকে রিস্ক স্ট্র্যাটিফিকেশনটা আমরা কীভাবে করেছিলাম? আমরা 3টে ভাগে করেছিলাম, লো, মডারেট এবং সিভিয়ার বা হাই রিস্ক। তাহলে লো রিস্কের পেশেন্ট ছিল আমাদের যাদের শুধু ক্যালাস ফর্মেশন হয়েছে আর কোনো ফাইন্ডিংস নেই, দে আর ইন দ্য লো রিস্ক ক্যাটাগরি। মডারেট রিস্কে পড়ছে হচ্ছে আমাদের, আমরা মনে রেখেছিলাম DIN। তাহলে আমাদের এখানে আসা হচ্ছে ডিফর্মিটি, ইসকেমিয়া অ্যান্ড নিউরোপ্যাথি। এবং হাই রিস্ক বা সিভিয়ার তাদেরকে আমরা ক্যাটাগরাইজ করেছিলাম হচ্ছে AUR দিয়ে। তাদের হয় অ্যাম্পিউটেশন লেগেছে অথবা আলসারেশন আছে, এবং আইদার দ্য পেশেন্টস আর অন রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি। তাহলে এই স্ট্র্যাটিফিকেশন করার কারণটা কি? এই স্ট্র্যাটিফিকেশন করার কারণটা ছিল হচ্ছে কোন কোন পেশেন্টদেরকে আমরা রেগুলার ফলো আপে রাখবো। সব পেশেন্টকে আমরা রেগুলার ফলো আপে রাখার দরকার নেই। যেসব পেশেন্ট মডারেট অথবা হাই রিস্কে পড়ছে তাদেরকে আমরা রেগুলার ডায়াবেটিক ফুড ক্লিনিকে ফলো আপে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই ডায়াবেটিক ফুড ডিজিজ নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। এক্সামে ডায়াবেটিক ফুড ডিজিজের ইনডেপথ থেকে কোয়েশ্চেন আসলে আপনারা আনসার করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।